হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকার হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কুর্তি। আর যে কোনো ধরনের জামা কিন্তু আমরা পরার পর একটুখানি পারফিউম দেওয়ার চেষ্টা করি। আর পারফিউম দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যদি এক্সপায়ারি ডেট হয়ে গিয়ে থাকে বা কোনো ব্র্যান্ড ভালো না হয়, সেক্ষেত্রে জামার উপর না একটা বাজেভাবে দাগ হয়ে যায় পারফিউমের স্প্রেটা করার পর। আর সেই দাগটা যদি কোনো সাদা জামা বা হালকা কালার জামার উপর হয়ে যায়, সেই দাগ কিন্তু কোনোভাবেই উঠতে চায় না। তাই সেক্ষেত্রে কিন্তু অনেকেই আছে স্কিনে বা হাতের ওপর পারফিউমটা দেওয়ার চেষ্টা করে, তাতেও অনেকের স্কিনে অ্যালার্জি হয়। কিভাবে আমরা পারফিউম দেবো যাতে কোনো রকম ভাবে জামাতে দাগও হয় না, অথচ স্কিনেও দিতে হয় না? তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল। আর জলের মধ্যে আমি একটুখানি এই পারফিউমটা স্প্রে করে দেবো। এবার যদি ধরো তোমাদের আয়রন করতে হয় সেই জামাটা, তাহলে কিন্তু এই আইডিয়াটা দারুণ কাজে দেবে। কিংবা যখন তোমরা ভালো জামাকাপড় আয়রন করে রাখবে, তখনও কিন্তু এই জিনিসটা করতে পারো আলাদা করে। তাহলে আর কোনো রকম আমাদের পারফিউম ব্যবহার করতে হবে না যখন আমরা জামাটা ক্যারি করব। তো এই জলটার মধ্যে পারফিউমটা স্প্রে করে দেওয়ার পর এই জলটা দিয়ে কিন্তু আমরা আয়রন করব। আয়রন করার সময় অনেক জায়গা ভীষণ পরিমাণে কুঁচকে থাকে, কোনো রকম ভাবেই কিন্তু ঠিকঠাক মতো প্রেস হতে চায় না। সেই জায়গায় আমরা কি করি, হালকা একটু জলের ছিটা দিয়ে সেই জায়গাটা প্রেস করি, তাতে খুব সুন্দর মতো কিন্তু জায়গাটা প্রেস হয়ে যায়। তো এই জলের মধ্যে যদি একটুখানি পারফিউম আমরা স্প্রে করে দিয়ে তারপর আমরা প্রেস করতে পারি, সেক্ষেত্রে পুরো জামাটার মধ্যে পারফিউমের গন্ধ তো লং লাস্টিং হবেই। সাথে কিন্তু কোনো রকম দাগও হবে না। আর আমাদের কিন্তু আয়রন করতেও সুবিধা হবে সেই জলটা দিয়ে। তো আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। তো চলো দেখে নাও পরের টিপস। আমাদের কাছে যদি কোনো ব্যাগ থেকে থাকে, আর সেই ব্যাগের মধ্যে যদি কোনো রকম ভাবে বাড়িতে থাকা ছোট বাচ্চারা পেনের কালি বা ধরো রং পেন্সিলের কালি দিয়ে দেয়, তাহলে সেই দাগ কিন্তু তুলতে অনেকটাই কষ্ট করতে হয় আমাদের। কেননা যদি সাথে সাথে তুলে নেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি অনেকদিন পর বা অনেকটা সময় পর আমরা এই দাগ তুলতে চাই, সেক্ষেত্রে না উঠতে চায় না। কিভাবে আমরা এই যে কোনো ব্যাগের থেকে পেন, পেন্সিলের দাগ বা রঙের দাগ তুলবো, তার জন্য যদি ঘরে রিমুভার থাকে খুবই ভালো। রিমুভার যদি না থাকে তাহলে কি করবে, নিয়ে নিয়েছি একটুখানি ডেটল। আর তুলোর মধ্যে হালকা করে একটুখানি ডেটল দিয়ে হালকা করে রাব করব এই পেনের কালিটার উপর বা রং পেন্সিলের কালির উপর। দেখবে বন্ধুরা, খুব সহজেই ডেটলের মধ্যে থাকা যে স্প্রিটটা রয়েছে, সেই স্প্রিটের কারণে কিন্তু সমস্ত পেনের কালি উঠে যাবে। আর এইভাবে যদি তোমরা যে তুলোটা রয়েছে সেই তুলোটা দিয়ে ব্যাগটা একটুখানি ক্লিন করে নিতে পারো, তাহলে ব্যাগের যে একটা শাইনিং ভাব সেটা তো ফিরে আসবেই। সাথে সবসময়ের জন্য তো এই ধরনের ছোট ছোট ব্যাগগুলো আমরা জলে ধুয়ে পরিষ্কার করতে পারি না। তো এই ব্যাগগুলো কিন্তু ডিসইনফেক্টেড ও এইভাবে করা যায়। তো এইভাবে হালকা করে একটু যদি তুলো ব্রাশ করে নেওয়া হয় ডেটল দিয়ে, সেক্ষেত্রে দেখো নোংরাটাও উঠে গেল, সাথে পেনের কালিটাও উঠে গেল, শাইনিং ও ফিরে আসলো, সাথে কিন্তু ডিসইনফেক্টেড হলো, পরিষ্কারও হয়ে গেল। ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। ঘরে যদি ছোট বাচ্চা থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু কালার নিয়ে সবসময়ের জন্য ব্যস্ত থাকে। তারা রং করা, ছবি আঁকা এগুলো করার সময় তাদের কাছে যে এই প্যাস্টেল কালার গুলো থাকে, প্যাস্টেল কালার গুলো দিয়ে যখন খেয়াল করে দেখবে রং করে, হাতের মধ্যে না এই রংগুলো ভীষণ পরিমাণে একেবারে আটকে থাকে। মানে ভীষণ পরিমাণে রঙের দাগ হয়ে যায় হাতের মধ্যে। তো রংগুলো হাতের মধ্যে থাকাকালীন যদি তারা ভুলবশত মুখে হাত দেয়, তাহলে নানান রকম শরীর খারাপের মধ্যে পড়তে পারে। তো এই রংগুলো থেকে কিভাবে আমরা হাতের দাগ যাতে না পড়ে, তার থেকে কিভাবে মুক্তি পাবো? কেননা দেখো, অনেক রঙেই কিন্তু কাগজটা উঠে যায়। আর যেই রঙে কাগজ উঠে যায়, সেই রংগুলোই কিন্তু আমাদের হাতের মধ্যে খুব ডিপ ভাবে আটকে যায়, দাগ উঠতে চায় না। তো তার জন্য ঘরে থাকা যেকোনো পেপার একটুখানি ছোট করে কেটে নাও। আর যেই রঙের গায়ে কাগজের যে খোসাগুলো থাকে, সেগুলো যদি উঠে গিয়েই থাকে, ওপর থেকে এরকম একটা কাগজ ছিঁড়ে নিয়ে ওপরে একটা কাভার মতো কাগজের পরিয়ে নাও। তার উপর হাত রেখে যদি তোমরা কালার করতে পারো বা বাচ্চাদের এইভাবে কালার করা টেকনিকটা শিখিয়ে দাও, তাহলে গিয়ে দেখবে বাচ্চাদের হাতে কিন্তু কোনো রকম ভাবে এই রংগুলো বসছে না। সেক্ষেত্রে বাচ্চারা মুখের মধ্যে হাত দিলেও কোনো রকম সমস্যার মধ্যে তাদের পড়তে হবে না। আশা করছি এই ছোট টিপসটা প্রত্যেক বাচ্চার মায়ের জন্য অনেকটাই হেল্পফুল হবে। বাচ্চাদের যাতে কোনো রকম শরীর খারাপ না হয়, সেই দিকটা মায়েদেরই যেমন দেখতে হয়। তাই এই টিপস গুলো প্রত্যেকটা বাচ্চার মায়ের সাথে কিন্তু শেয়ার করে রাখো। ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। মিক্সার জারে যখন আমরা মসলা পেস্ট করি, তারপর এটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রেখে আমরা কি করি, জলটা এভাবে ঝরানোর জন্য উবুড় করে রাখি। তাতে কি আদৌ ভেতরটা ড্রাই হয়? হয় না। কেন বলো তো? ফ্লোরের মধ্যে যখনই এটা পুরোপুরি উবুড় করে দেবো, যেহেতু ফ্লোরের মধ্যে একেবারে টাইট মতো এটা উবুড় করে দিই, তাই কোনো রকম এয়ার পাসিং এর জায়গা থাকে না বলে ভেতরের জলটাও শুকাতে চায় না। তার ফলে ব্লেডের ধার কমে যায়, ভেতরে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো
তো কিভাবে আমরা জল ঝরাতে দেবো যাতে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ভেতরটা ড্রাই হয়ে যায়। তার জন্য নিয়ে নিয়েছি ২ টো ক্লথ ক্লিপ। ক্লথ ক্লিপ গুলোকে এই জারের মধ্যে এইভাবে একটু গ্যাপ দিয়ে আটকে দাও। আর এই ক্লথ ক্লিপের সাহায্যেই তোমরা এই জারটাকে এভাবে উবুড় করে বসাও। যার ফলে দেখবে বেশ খানিকটা কিন্তু মানে এভাবে উবুড় করে বসানোর পরও এয়ার পাসের জায়গা থাকবে। মানে ফ্লোর থেকে বেশ খানিকটা উঁচু হয়ে থাকবে। আর যেই কারণে কিন্তু এয়ার পাস হওয়ার ফলে ভেতরটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। যার ফলে ব্লেডের ধার খুব তাড়াতাড়ি চলে যাবে না। অনেকদিন পর্যন্ত একটা মিক্সি জার আমরা ব্যবহার করতে পারবো। আর ভেতরেও কোনো রকম বাজে গন্ধ হয়ে থাকবে না জল থাকার কারণে। এইভাবে যদি তোমরা মিক্সি জার ধুয়ে তারপর ক্লথ ক্লিপ লাগাও অবশ্যই উপকার পাবে। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে। তো চলো দেখে নাও পরের টিপস। ফ্রিজ আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু ফ্রিজ আছে। কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছো ফ্রিজের দরজাটা বন্ধ করতে গিয়ে বন্ধ হচ্ছে না, একটু হলেও ফাঁক থেকে যাচ্ছে, এরকম কি সমস্যার মধ্যে পড়েছো? এরকম সমস্যা কিন্তু প্রত্যেকদিন হয় না বা প্রত্যেক সময় হয় না। তো মাঝে মধ্যে কিন্তু এটা হয়। আর এটা কি কারণে হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি না। যার ফলে কি হয় বলতো বন্ধুরা? ভেতরের যে ঠান্ডা হাওয়াটা সেটা বাইরে বেরিয়ে আসে। যেহেতু দরজাটা অনেকটা সময় পর্যন্ত খোলা থাকে, কোনো কিছুভাবেই বন্ধ হতে চায় না। আর এইভাবে যদি বন্ধ না হয় সেক্ষেত্রে না ইলেকট্রিক গুলো ভীষণ বেড়ে যায়। কেননা কম্প্রেসার এর উপর প্রেশার পড়ে, ফ্রিজটা ঠিকমতো ঠান্ডা হতে চায় না। এরকম নানান সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তার বেসিক একটা কারণ হচ্ছে ফ্রিজের যে চারধারে এরকম দরজার মধ্যে গ্যাসকেট রাবারটা থাকে, সেই রাবারের ভেতর যদি কোনো রকমভাবে ময়লা ঢুকে থাকে, সেই কারণে কিন্তু ফ্রিজের দরজা বন্ধ হতে চায় না। এটা হচ্ছে ফার্স্ট অফ কারণ। তো ১ম এই আমাদের নজর রাখতে হবে যে এই ময়লাটা হয়েছে কিনা। যদি ময়লা হয়ে থাকে তাহলে কোনো রকম মেকানিক ডাকার দরকার নেই। ঘরে বসে কিন্তু আমরা ময়লাটা পরিষ্কার করে দিলেই দেখা যাবে যে ফ্রিজের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। আর যদি দেখা যায় ময়লা নেই সেক্ষেত্রে অবশ্যই অন্যান্য কোনো টেকনিক্যাল ফল্ট এর জন্য এরকম বন্ধ হচ্ছে না। অবশ্যই কিন্তু মেকানিক ডাকতে হবে। তো যেহেতু সেই রাবারের জায়গাটা অনেকটাই সরু হয় বা ছোট গ্যাপ হয় তাহলে কিভাবে আমরা সেই জায়গাটা পরিষ্কার করব? যাতে খুব সহজে পরিষ্কার করতে পারি তার জন্য নিয়ে নেবে একটা চিরুনি। আর পুরোনো চিরুনির মধ্যে যেকোনো একটা কাপড় এভাবে একটু হালকা জলে ভিজিয়ে লাগিয়ে দেবে। কাপড়টাকে এইভাবে পরিয়ে দেবে দুটো রাবার ব্যান্ডের সাহায্যে বা মোজা হলেও ভালো। মোজাটাকে এরকমভাবে চিরুনির মধ্যে ঢুকিয়ে রাবার ব্যান্ড দিয়ে টাইট করে নাও। এবার কি করব? এই যে চিরুনিটার যেহেতু দাঁতের দিকটা একটু হলেও সরু হয়, তাই এই যে গ্যাসকেট গুলো রয়েছে না রাবারের স্পেস গুলো ভেতরে, তো এই জায়গাটা না খুব ইজিলি কিন্তু আমরা ভেতরে ঢুকিয়ে এভাবে পরিষ্কার করতে পারি। আর যেই কারণে কিন্তু যত ভেতরে ময়লা থাকুক না কেন সম্পূর্ণটা পরিষ্কার হয়ে যাবে। আর পরিষ্কার হয়ে গেলেই কিন্তু দেখা যাবে যদি এই কারণের জন্যই আমাদের ফ্রিজের দরজা ঠিকঠাক মতো বন্ধ না হয় আর এই পরিষ্কার করার পর যদি দেখা যায় যে ফ্রিজের দরজা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেকানিক ডাকারও দরকার পড়বে না। দেখতে পাচ্ছ বন্ধুরা কত পরিমাণ ময়লা পড়েছিল। আর এইভাবে পরিষ্কার করে দেওয়ার কারণে কিন্তু এবার থেকে ফ্রিজের দরজা আর কোনো রকম ভাবে খোলা থাকবে না। সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ফ্রিজের উপরের ডোর বা নিচের ডোর চারধারে যে গ্যাসকেটটা রয়েছে সম্পূর্ণটা এভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো। অনেকটাই সুবিধা হবে। তো আশা করছি আজকে এই ছোট, ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।